অপেক্ষা এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। ইনফর্ম থেকেই লঙ্কার বিপক্ষে মাঠে নামতে চান সৌম্য সরকার। অ্যাটলিস্ট খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। এতদিন তো যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে না আমরা কবে খেলবো। ডেভিড মিলারের কাছে 5টা ছক্কা খেয়েছিলেন সেদিন। আজও প্রতিশোধের অপেক্ষায় মোহাম্মদ সাইফুদ্দিন। তখনই আমি আবার ওকে আনফলো করবো যখন আমি উইকেটটা নিব, বাট যতদিন উইকেটটা নিতে পারবো না ততদিন আমার ওকে আমি ফলো করবোই। করোনায় ঘরোয়া ক্রিকেট ছাড়াই পার হচ্ছে এই বছর। স্থগিতের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক ঘরোয়া আসর। আমাদের এই বছর অবশ্যই প্রচেষ্টা থাকবে যে আমরা আবার যাতে প্রিমিয়ার লিগটা শুরু করতে পারি। সময়ের সাথে প্রহসনে পরিণত হয় বাফুফের নির্বাচনী ইশতেহার। ক্ষমতা পেলে কেউ খবর রাখে না আর। ইলেকশনটা তো জিতে কিভাবে জিতে হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে, জিতে হচ্ছে টাকা পয়সার মাধ্যমে। নাটকীয় জয়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি, রাতে আতলেতিকো মাদ্রিদ লাইপজিগের মুখোমুখি। শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। এটাই সবচেয়ে স্বস্তির আনন্দের বলেছেন সৌম্য সরকার। ক্রিকেটে ফেরার অনিশ্চয়তা কেটে যাওয়ায় স্বস্তির সাথে সতর্কতার ওপর জোর দিয়েছেন সৌম্য। গণমাধ্যমকে জানিয়েছেন লম্বা সময় পরে হলেও পুরনো ফর্ম নিয়ে ফিরতে চান ক্রিকেটে। দেবচৌধুরী রিপোর্ট। ইনডোর থেকে বোলিং মেশিনে ব্যাটিং করে ড্রেসিং রুমের পথে সৌম্য সরকার। বহুদিনের চেনা উইকেটটা অচেনা লাগার কোনো কারণ নেই, আবার আছেও। দাঁড়িয়ে শ্যাডো করা কিংবা ব্যাটিং স্টান্স বোঝা এগুলো করাই যায়, কিন্তু তাতে লাভ হচ্ছে কতটা? প্রশ্ন তুললে কোনো ক্রিকেটারই হয়তো উত্তর দেবেন না, কারণ বিসিবি নাখোশ হবে। ক্রিকেটাররা মাঠে আসছেন, প্রতিদিনই একই কাজ করছেন, অথচ একজন কোচেরও দেখা নাই। ক্রিকেট বোর্ডের নিয়োগ দেয়া দেশীয় কোচদের যদি এখন ব্যবহার করা না হয় আর কবে? সেজন্য ক্রিকেটারদের নিজেদের চেষ্টাটুকুই সম্বল। অবশ্যই স্বস্তির যে অ্যাটলিস্ট খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। এতদিন তো যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে না আমরা কবে খেলবো। অবশ্য ভালো লাগতো যে না খেলা শুরু হয়েছে। তো এখন কালকে শোনা গেছে যে না আমাদের ট্যুর কনফার্ম হয়েছে, তো এটাও নিজের কাছে অনেক ভালো লাগছে। এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর। আইপিএলে এই নিয়ম মেনেই চলে অনুশীলন সহ অন্যান্য প্রস্তুতি। বিসিবিও মুখে বলছে তারা এসওপি মেনে চলছে, অথচ তাদের স্ট্যান্ডার্ড কিংবা ক্রিকেটারদের অনুশীলন করানোর পদ্ধতি কি, কিভাবে কাজ করছে সেটা সাধারণ দর্শকরাও গেল এক মাসে বুঝে গেছেন। অনুশীলনের পদ্ধতি এবং পরিধি দুটোই বাড়ানো জরুরি। টিম যদি যায় অবশ্যই ওখানে যে সবাই প্র্যাকটিসের ভিতরে থাকবে, তো একটু বেশি হলেও ওই যে বললাম যে সেফটি রিজনের জন্য হলেও করতে হবে, যে মানে এটাও টিম ওয়ার্ক হিসাবেই আর কি ধরতে হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি নাকি জাতীয় দলের ক্যাম্প শুরু হবে, তার আগ দিয়ে আসতে পারেন বিদেশি কোচেরা। ততদিন কি কোচ ছাড়া কেবল ফিটনেস ট্রেনিং আর ইনডোর ব্যাটিং, এই দুয়েই আটকে থাকবেন ক্রিকেটাররা? দেবচৌধুরী, ৭১। 5 ছক্কা মারা ডেভিড মিলার আজও সাইফুদ্দিনের কাছে রহস্য হয়ে আছেন। প্রতিশোধ নিতে বিভিন্ন কায়দায় তার দুর্বলতা খুঁজেছেন, কিন্তু কোথাও কোনো ক্লু মেলেনি। তবে সেই মিলার কিন্তু বাংলার অলরাউন্ডারকে ঠিকই মনে রেখেছেন। কথাও হয়েছে মিলার আর সাইফুদ্দিনের গল্প ইহতেশাম সবুজের কাছে। পচেফস্ট্রুমে ডেভিড মিলারের 5-6-এর ঘটনা আপনি ভুলতে পারেন, সাইফুদ্দিন ভুলবে কি করে? পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন জার্সিতে মুখ লুকিয়ে। টানা 5টা 6 হজম করা তরুণ সাইফের ক্যারিয়ারের যেন শুরুতেই অপমৃত্যু। মৃত্যু নয়, ধ্বংসস্তূপে তিনি ফিনিক্স পাখি হতে চেয়েছিলেন। তাই তো হোটেলে ফিরেই যে এতটা মেরেছে তাকে নিয়ে শুরু করেছে গবেষণা। ইনস্টাগ্রামে ফলোয়ার হয়ে বোঝার চেষ্টা কোথায় তার দুর্বলতা আর কোথায় শক্তিমত্তা। 3 বছরে কি পারলেন জানতে? আমি একটা মজার কাহিনী বলি। আমিও এই 5-6 খাওয়ার পর হোটেলে আসা আমি ওকে ইনস্টাগ্রামে ফলো দিই। আমি এখন থেকে ওর প্রতিটা স্বাভাবিক যে কোনো বোলার যদি 5টা 6 খায় স্বাভাবিক চিন্তা করবে যে কি, আমি ওকে ইনস্টাগ্রামে ফলো করি যে ওর প্র্যাকটিসে কি করে না করে,
কারণ প্রত্যেকটা প্লেয়ারই তো ইনস্টাগ্রামে ওয়ার্কলোড দেয়, ব্যাটিং ভিডিওস বা ফিটনেস এভরিথিং। বাট ও এক আজব এক পাবলিক, ও কোথায় মাছ ধরতে যায়, কোথায় ঘুরতে যায়, কফি শপে খায়, ভিডিও দেয়। কোনো ব্যাটিং প্র্যাকটিস বা কোনো কিছু স্কিলের প্র্যাকটিসও দেয় না, হয়তো একটা দুটো ছবি দেয়। আমি তো ফলো করলাম সে 2017 থেকে এখন 2020 সাল, তাই আমার কিছু তো পেলাম না, উইক জোন বা কিছু যে আমি নেক্সট টাইম ওরে পাইলে আউট করব। ও কোথাও সিংহ ধরতেছে বা কোথাও শুট করতেছে, এসব ছবি দিয়ে ইনস্টাগ্রামে শুধু ডেভিড মিলার। প্ল্যানটা কাজে দিল না। রহস্যের কিছুই যখন মেলেনি তখন এই প্ল্যাটফর্মে তাকে ফলো করবে আর কতদিন? তখনই আমি আবার ওকে আনফলো করবো যখন আমি উইকেটটা নিব। বাট যতদিন উইকেটটা নিতে পারবো না ততদিন আমার ওকে আমি ফলো করবোই। 2017 সেই সিরিজের পর 19 বিশ্বকাপে আবারও সেই বাঘে মহিষে দেখা এক ঘাটে একটা ওভার করেছিলেন সাইফুদ্দিনের 3টা ডট আর মিলারের একটা 4। পুরনো তাণ্ডব ফিরতে দেননি, তবে তাকে মিলারও ভুলতে পারেনি। আবার দুই টিম তো একসাথেই প্র্যাকটিস করতে গিয়েছিল, বা আগে পরে হয় 1-2 ঘন্টা। তো আমার দিকে তাকায়া যে হাই হাউ আর ইউ, মানে আমাকে তো চিনবে স্বাভাবিক, কারণ আমি যদি কোনো বোলারকে 6 মারি, আমি যখন ক্রিকেট খেলবো সাথে মনে রাখবো। বাট ও আগে এসে কথা বলছে, হাউ আর ইউ, হাউ ইজ গোয়িং এভরিথিং, কালকে ম্যাচের জন্য শুভকামনা, এইসব কথা হয়েছে আর কি। বাট ভালো লাগলো অ্যাটিটিউডটা, ভাবনি না যে আমি তোকে 5টা 6 মারছে, তোর সাথে কিসের কথা। সাইফের মতো বাংলাদেশও সেদিন হেরেছিল। 3 বছরের পরের বিশ্বকাপে সাইফুদ্দিন যেমন বদলে গেল, বাংলাদেশও জিতে গেল। ইহতিশাম সবুজ, 71। বিশ্বজুড়ে ক্রিকেটের স্ক্যাজুয়াল বিপর্যয় আর টাইগারদের আন্তর্জাতিক সিরিজের জাতাকলে পিষ্ট হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট যাদের একমাত্র রুটি রুজি ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল আর বিসিএল, তাদের জন্য মহা দুঃসংবাদ। চলতি বছর এসব লিগের কোনো সম্ভাবনা নাই বললেই চলে। বোর্ডের ভেতরের খবর, বিসিবি নির্বাচনের কাউন্সিলর নির্ধারণের জন্য চলতি বছরের ডিপিএল হবে সামনের বছর এপ্রিল মেতে। শামসুল আরিফিনের রিপোর্ট। আমাদের এই বছর অবশ্যই প্রচেষ্টা থাকবে যে আমরা আবার যাতে প্রিমিয়ার লিগটা শুরু করতে পারি। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট বিসিবির জন্য, সিসিডিএম এর জন্য, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো এটা করার। সপ্তাহখানেক আগে সিসিডিএম চেয়ারম্যানের দেয়া এই আশাবাদ নিরাশায় হারাবে ঠিক একদিন আগে বলা খালেদ মাহমুদের এই কথায়। 3টা টেস্ট ম্যাচের কথা আমাদের ছিলই, প্লাস আমরা হয়তো আরো 3টা টি20 খেলার কথা চিন্তা করছি, যেহেতু আমরা যাচ্ছি ওনে ট্যুরে। তো আমার মনে হয় যে প্রায় 1.5 মাস পরে 2 মাসের মতো ট্যুর হয়ে যেতে পারে আসলে লম্বা। টাইগারদের লম্বা সিরিজের সাথে আরো কিছু বাস্তবতায় চলতি বছর আর কোনো ঘরোয়া লিগের সম্ভাবনা নাই। এখনো পর্যন্ত দেশের করোনা পরিস্থিতির উন্নতি নেই, তাই থেকে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কবে ঠিক হবে কেউ বলতে পারে না। করোনার কারণে ক্রিকেটের আন্তর্জাতিক শিডিউল বিপর্যয়ে পড়েছে, তাই সুযোগ এলে বিদেশি দলের সাথে সিরিজ খেলাটাকেই বেশি লাভজনক মনে করবে বিসিবি। টাইগারদের লঙ্কা সফরে প্রায় 2 মাসের জন্য আটকা পড়বে জাতীয় দলের ক্রিকেটাররা। ডিপিএলে একাদশ গড়তে পারবে না লিগের পাওয়ার হাউস আবাহনী। টাইগারদের সাথে অনুশীলন ম্যাচ ও বিশেষ ক্যাম্পের জন্য লঙ্কা সফর করবে এইচপি দলও, যাদের বেশিরভাগই কোনো না কোনো ক্লাবের। একই সময় আছে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্পও। সবকিছু মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের জন্য বড় অন্তরায় ক্রিকেটার সংকট। কোনোভাবে এই বছর যদি লিগ হয়, সেটা শেষ হতে না হতেই আবার প্রস্তুতি নিতে হবে পরের আসরের জন্য। 6 মাসের মধ্যে আরও একবার দল গঠনের মতো আর্থিক সামর্থ্য নেই দেশের ক্লাবগুলোর। চলতি বছর ডিপিএল শেষ করার আইনি বাধ্যবাধকতাও আছে। সামনের অক্টোবরে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। এবারের লিগের ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ হওয়ার কথা বিসিবি নির্বাচনের কাউন্সিলর। শোনা যাচ্ছে করোনা মহামারীর কারণ দেখিয়ে চলতি লিগের বাকি ম্যাচগুলো আয়োজন হবে সামনের বছর ডিপিএল সিজনে। তখন আর প্রভাব পড়বে না নির্বাচনে। ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল ক্যালেন্ডার। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে বাণিজ্যিক এই টুর্নামেন্ট এই বছর আয়োজন সম্ভব হবে বিশ্বাস করছে না ক্রিকেট সংগঠকরা। এই বছর ঘরোয়া ক্রিকেট আর মাঠে না গড়ালে জাতীয় দলের ক্রিকেটার কিংবা বিসিবির বড় কোনো ক্ষতি নেই। অপূরণীয় আর্থিক ক্ষতি কেবল সেই সব ক্রিকেটারদের যাদের রুটি রুজির একমাত্র পথ ঘরোয়া ক্রিকেট। শামসুল আরিফিন, 71। দেশের নারী ফুটবলের উজ্জ্বল মুখ, জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক দল মারিয়া মান্ডা মাঝ মাঠের চালিকা শক্তি। অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-16 নারী দলের কাপ্তানিও করেছেন। ময়মনসিংহের এই মেয়ের জীবনের গল্প আপনাকে বিস্মিত করবে। অদম্য ইচ্ছার শক্তিতে মারিয়া জয় করেছেন দারিদ্র্যকে। 17 বছর বয়সেই পরিবারের অবলম্বন। রহমান পেয়ারের রিপোর্ট।
আস্থা আর বিশ্বাসের বাঁধন, স্বপ্নের ঝিকিমিকি আঁকা, হৃদয়ে সুখের গান। রূপকথার দেশে আনমনে হারিয়ে যেতে চান মারিয়া মান্ডা, যে রূপকথায় আছে এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য। মারিয়ার খেলাঘর পাতা বাংলার নারী ফুটবলের আঁতুড় ঘর কলসিন্দুরে। আজ হয়তো রোদ উঠেছে ওর পৃথিবীতে, তবে শৈশবের স্মৃতির পাতায় বেদনার হাহাকার। বাবাকে হারাতে হয় অল্প বয়সে, বাড়ি বাড়ি কাজ করে সংসারের হাল ধরেন মা। আমি খেলাধুলার মধ্যে আমার বুট কিনতে হয় বা এরকম যুগাপাতি অনেক কিছু, ওইটার মধ্যে আমাকে হেল্প করতো। তারপরে সেখান থেকে আমি উঠে আসছি। 2011 সালে বঙ্গমাতা স্কুল ফুটবল দিয়ে ক্যারিয়ার শুরু। 2013 সালে চ্যাম্পিয়ন কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়। প্রমাণ করেছেন জীর্ণ কুটিরে আটকে রাখা যায় না প্রতিভার স্ফুরণ। অদম্য এই প্রাণের গল্প শুনলে বিস্ময় দানা বাঁধে। প্রথম মায়েরকে আমি শুরু করে দিছি যেন ফুটবল খেলার জন্য শিক্ষা আদি করানোর জন্য আমি আগাই দিছি যেন এই ফুটবল খেলার জন্য তুমি যা দুটো খেলা তুমি শিক্ষা করতে পারো, আগাই যেতে পারো। বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের কাপ্তান ছিলেন মারিয়া মান্ডা, যার হাত ধরেই ভারতকে হারিয়ে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন। বয়স ভিত্তিক ফুটবলে বাংলার একের পর এক সাফল্যে আলো জ্বেলেছেন এই মিডফিল্ডার। এখনো গুছিয়ে কথা বলতে কষ্ট হয়, কিন্তু কথায় বড় না হয়ে কাজে বড় হয়েছেন। রত্ন গর্ভামা এনাতু মান্ডার জীবনও সহজ হয়েছে। সে জায়গায় এসে পৌঁছেছি যে আমি এখন খেলাধুলায় ভালো করতেছি, দেশের জন্য ভালো কিছু করতে পারছি। আর দুবার আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক নিছি, মাকে দিছি। মা অনেক খুশি যে মা আগে আমাকে হেল্প করতো, এখন আমি মাকে হেল্প করতেছি, তাতে অনেক খুশি। প্রতিনিয়ত নিজের স্বপ্নকে পা মারিয়ে পথ চলতে হয় বাংলার মেয়েদের। মারিয়ারাই একদিন এভাবেই জয় করবে বিশ্ব। রহমান পেয়ার, 71। বাফুফের নির্বাচনী ইশতেহার কেবলই মন ভোলানো একটা ব্যাপার। অবাস্তব আকাশ কুসুম ইশতেহার না দিয়ে বরং ফুটবল নিয়ে মানুষের ভাবনায় পরিবর্তন আনাই প্রথম কাজ হওয়া উচিত বলে মনে করেন ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন। একই সাথে যতদিন ভোটাররা টাকার কাছে বিক্রি হবে ততদিন যোগ্য পথ প্রদর্শক খুঁজে পাওয়া যাবে না বলেও মত তার। ইতিসাম সবুজের রিপোর্ট। মাঠের ফুটবল মরে মরুক, নির্বাচনের পারদ চরমে উঠুক, দেশের ফুটবলের সব আকর্ষণ কেন এক নির্বাচন ঘিরেই? আবারও আলোচনায় বাফুফের সেই নির্বাচন। আর ভোটাভুটি মানেই তো ইশতেহার। সবশেষ ইলেকশনের আগে সালাউদ্দিন প্যানেলের ইশতেহারের একাংশ, যার 85% শুভঙ্করের ফাঁকি। এবারও নিশ্চয়ই এমন বাহারি স্বপ্নের কথা নিয়ে হাজির হবেন সালাউদ্দিন সহ নির্বাচনের প্রার্থীরা। কিন্তু যে স্বপ্নের ছিটে ফোটাও পূরণ হয় না, তবে কেন বারবার এমন লোক ভোলানো বায়না? ইশতেহারটা যে দেয় বুঝছেন, এটা কিন্তু কেউ খুব সিরিয়াসলি দেয় না। প্রথম কথা যে সিরিয়াসলি ওনই করে না, এবং ইশতেহারটা পরদিন ভুলেও যায়। আপনি আমার ধারণা আপনি যদি চেক করেন ইশতেহারের কপিও পাবেন না। কিন্তু ওই যে আপনার প্রেস কনফারেন্সে আপনাকে দেওয়ার পরেও ওই 3 মাস পর খোঁজ করেন, দেখবেন যে কারো কাছে ওই কপি নেই, কপি মিডিয়ার কাছে থেকে চাবে নিবে, কারণ তারা এটা ওন করে। ইশতেহারের মধ্যে প্রথম থাকবে লেখা যা বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে 120 থেকে 170 চলে গেছে, 180-তে চলে গেছে, 90-তে চলে গেছে। আমি এখান থেকে এইটাই তো থাকবে, এইটাই আছে সবার ইয়েতে তাই থাকবে, সারাদিন এটা থাকবে, এ থাকবে। এই যে যার যে ইশতেহার এটা থাকবে বুঝতে হবে প্রথম তারই বাংলাদেশের ফুটবল খেলার স্পিরিট সম্বন্ধে তারই আসলে খুব স্বচ্ছ ধারণা লাগে। ইশতেহারে যে আশার বাণী শোনায় প্যানেলগুলো তার অনেকটাই অসম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে। ব্যাপারটা এই ক্রীড়া সাংবাদিকের কাছে স্পষ্ট, হয়তো সবার কাছেও। আমাদের মানুষও সামগ্রিক ক্রিকেটিং বোর্ড দ্বারা প্রভাবিত, তার ফলে মানুষও কিন্তু ন্যাশনাল টিম কেমন করছে তার উপর ভিত্তি করে জাজ করে ফেলে। তো লিডারশিপ কিন্তু হবে সেই যে আসলে এই পার্থক্যটা বুঝে মানুষকে বোঝাবে যে ক্রিকেটের মধ্যে করে ফুটবল দেখো না, ক্রিকেটের মধ্যে করে যে ফুটবল চালাবে না। ফলে তার প্রথম যদি কেউ ইশতেহার দেয়, সেই ইশতেহারের প্রথম যদি লেখা থাকে যে আমাদের যে ফুটবল যে বোধ তৈরি হয়েছে, আমাদের যে ফুটবল অ্যাপ্রিসিয়েশনের যে বলবে, সেখান থেকে আমি বের করে দিয়ে আসবো। আমি যদি কারোর মধ্যে দেখি আমি বুঝবো সেই আসলে বাংলাদেশের ফুটবলটা বা ফুটবল খেলা সম্পর্কে একটা ধারণা নিয়ে সে কথা বলছে। হয়তো আসলেই সম্ভব না, কিন্তু সঠিক নেতৃত্ব পেলে চেষ্টা তো করা যেতে পারত। সেই সঠিক নেতৃত্ব খুঁজে নেওয়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই ভোটাররাই তো এক একজন টাকার পুতুল। কি করে ফুটবলের উন্নতি হবে গোড়াই যদি থাকে গন্ডগোল? ইলেকশনটা তো জিতে কিভাবে? জিতে হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে, জিতে হচ্ছে টাকা পয়সার মাধ্যমে, তাই না? জিতে হচ্ছে শক্তির মাধ্যমে, প্রভাবের মাধ্যমে, সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়কে ম্যানেজ করে ওইখানে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করে। সেম গত ইলেকশনের আগে যেটা হয়েছে যে ফুটবল ফেডারেশনের লোকজন ক্রিকেট বোর্ডের সভাপতিকে ধর্ণা দিছে,
যে জেতার জন্য বা মেকানিজম করার জন্য। শেষ তো ফুটবল তো এখানে হেরে গেছে, তারা সবাই ফুটবলকে অসম্মানিত করছে। ফুটবল হচ্ছে পৃথিবীর হচ্ছে একটা মানে শ্রেষ্ঠতম আশীর্বাদ, আমরা মানে মানব সভ্যতার জন্য একটা আশীর্বাদ যে এত চমৎকার একটা জিনিস আমরা পেয়েছি, এটার মধ্য দিয়ে পুরো পৃথিবী কানেক্টেড। এইটার সঙ্গে থেকে যে সমস্ত মানুষরা অসরতার আশ্রয় নেয়, নিজেদের বিবেককে বিক্রি করে, এদের আসলে দেশ শুড কিকড আউট। মানে প্রথম কথা হচ্ছে ফুটবলের বদলে ওদেরকে কিক করা উচিত এবং এদেরকে বের করা উচিত, কারণ এই টাকা পয়সা খেয়ে ভোট দেয় বলে তো ফুটবলের অবস্থা। লোভনীয় ইশতেহারের চাপ, টাকার কাছে মূল্যবোধের বিসর্জন, পথের দিশারি হয়ে যায় দৃষ্টিহীন। ফুটবলটা তো ভালো লাগার খেলা, ভালোবাসার খেলা, নিশ্চয়ই আর ভুল করবে না। সময় নষ্ট করার সময় কই? ইহতিশাম সবুজ, ৭১। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার খেলার মাঠ 2 বছরের বেশি সময় দখল করে রেখেছে স্থানীয় উপজেলা চেয়ারম্যান। নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের জন্য ব্যবহার করছেন মাঠটি। অজুহাত হিসেবে বলছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই এই কাজটি করতে হচ্ছে। এলাকাবাসী বলছে চাইলেই অন্য জায়গায় এ কাজ করা সম্ভব। পিরোজপুর প্রতিনিধিকে সাথে নিয়ে আলম হোসেনের ক্যামেরায় পারভেজ রেজার রিপোর্ট। এই স্থির চিত্রগুলো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হাসপাতাল ময়দানের। সেখানে সারা বছর ধরে খেলা লেগেই থাকতো। সকাল বিকাল খেলাধুলার পাশাপাশি নিয়মিত হতো ফুটবল টুর্নামেন্ট। সুন্দর এই মাঠের বর্তমান চেহারা এমন, হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই এটি খেলার মাঠ ছিল, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা গোল পোস্ট বলে দিচ্ছিল খেলার মাঠ হিসেবে এটির জন্ম হলেও প্রভাবশালী ঠিকাদারদের থাবায় সেই মাঠের মরণ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজের জন্য তৈরি করা হাজার হাজার ব্লক রেখে দেওয়া হয়েছে মাঠে। আগে সাবেক খেলোয়াড়রা ছিল, তারাও এখানে দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো। বর্তমান খেলোয়াড়রা এই জায়গায় প্র্যাকটিস করতো, খেলতো। 2 বছর ধরে প্রায় এরকম অবস্থা। আমরা 2 বছর ধরে মাঠে অনুশীলন করতে পারতেছি না। ভান্ডারিয়া পৌর এলাকার বাসিন্দাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই মাঠটি দ্রুত দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। বাচ্চারা খেলাধুলা করতো, এখন করে না, কারণ বাচ্চারা যদি খেলাধুলা করে হাত পা ভাঙে তাহলে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া লাগবে। ওদের গার্ডিয়ানের কষ্ট হবে, যে এদের টাকা পয়সা নষ্ট হবে। এই সমস্ত কারণেই বোধহয় আপাতত মাঠটা অকেজো অবস্থায় আছে। আর কোনো খেলা নাই, এখন মোবাইল দিয়ে নদীর পারে বসে মোবাইল টেপে। যিনি ঠিকাদার তিনি একই সাথে উপজেলা চেয়ারম্যান। তার অজুহাত কাজটি অনুচিত, তবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এটি করতে হয়েছে। এইখানে 5000 ব্লক বানানোর অন্য কোনো জায়গা আছে কি? চরখালিতেও তো বানাইতে পারছে। চরখালি কোন জায়গায়? ওই যে বালুর একটা মাঠ আছে, বিশাল মাঠ, আপনাদেরই নাকি? বালুর মাঠ কিন্তু এই যে 3-4 মাস। তারপর আমি এটা বলি না, আমি সাপোর্ট করি না, ওইটা যেটা করা হয়েছে সেটাও সঠিক না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তাদের বক্তব্য ঠিকাদার কোথায় ব্লক বানাবেন এটা তার বিষয়। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট অনুশাসন আছে, কোনো খেলার মাঠ দখল করে কখনোই কোনো স্থাপনা করা যাবে না। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসক কোনো কিছু বলতেই রাজি হননি, কারণ যিনি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান। সব